নমস্কার। ভিডিওর শুরুতেই যে খবর আজকে আপনারা নিশ্চয়ই টিভির চোখেও দেখছেন, আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ বিমান দুর্ঘটনার ছবি নিশ্চয়ই আপনারা টিভিতেও দেখছেন। সেটা সত্যি হৃদয় বিদারক। কী আর করা যাবে বলুন। আমরা ভারতবাসী হিসাবে শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনাই করতে পারি যে যারা যাদের যাদের ক্ষতি হয়েছে তাদের পরিবারকে যাতে ভগবান শক্তি দেন, এবং যারা এখনও আহত অবস্থায় আছেন তাদের যাতে দ্রুত আরোগ্য হয়। কিন্তু সত্যি ব্যাপারটা নিশ্চয়ই আশা করি ইনভেস্টিগেশন হবে, যে মানে আকাশ থেকে তো এমনি প্লেন পড়ে যায় না। যতটা শোনা যাচ্ছে যে পাইলট মে ডে বলেওছে, এবং সেখানে বলেও ছিল যে প্লেনের থ্রাস্ট পাচ্ছে না, মানে ইঞ্জিনে থ্রাস্ট লস্ট হচ্ছে, মানে হয় ইঞ্জিনে পাওয়ার সাপ্লাই হচ্ছে না বা কোনো একটা গোলযোগ হয়েছে ইঞ্জিনে। আমি আপনি কেউই বিশারদ নই এয়ার এভিয়েশনে, কিন্তু আশা করি একটা প্রপার ইনভেস্টিগেশন হবে। এবং মানে এই ব্যাপারগুলো কিন্তু সত্যি, আজকে যখন আমি ক্লাস নিচ্ছিলাম, আজকে ক্লাস করাচ্ছিলাম আমার স্টুডেন্টদের সাথে, সেই সময় হঠাৎ করে মেসেজ আসে না, ওরকম মেসেজ এসেছিল মোবাইলে, সেখানে আমি দেখলাম এই খবরটা। তখন থেকেই মনটা খারাপ ছিল, এখন আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে। কিছুদিন আগে মানে চেন্নাস্বামী স্টেডিয়ামে জানেন স্ট্যাম্পেডের খবর এসেছিল, সেটা যেমন খারাপ ঘটনা আজকেও একটা এলো। যাই হোক, মানে কি বলো, মনটা ভালো নেই আমাদের সবারই প্রায়। তো ঠিক আছে, মানে লাইফ তো এটাই, ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আমাদেরকে শক্তি দেয়, এই কথাই। এবার আসি যে মার্কেটের কথায়। দেখুন, মার্কেটও যে আজকে মানে ভালো করেনি সেটা তো আপনাদের সামনেই, কিন্তু খুব দুটো তিনটে ইম্পর্টেন্ট ব্যাপার চলছে, একটু নজরে রাখবেন। এক, নাম্বার এক, আমি একটু লিখেও দিই। নাম্বার এক, আবার হঠাৎ করে যেন ইরান ইসরায়েল এই কনফ্লিক্টটা একটু মাথাচাড়া দিয়ে উঠছে, এবং ইরানে নাকি খবর আসছে। দেখুন, এই খবরগুলো না, এই যে সৈন্যবাহিনীর যে খবরগুলো আপনারাও হয়তো টিভিতে শুনবেন বা কোনো মিডিয়ার মাধ্যমে পাবেন, এগুলো না কখনোই আপনি গ্রাউন্ড লেভেলে এক্স্যাক্টলি কী হচ্ছে 100% রিয়েল টাইমে কিছু পাবেন না। ওটা তাদের মিলিটারি ফোর্স বা তাদের নিজস্ব লোকেরাই জানে। ঠিক আছে, কিন্তু যতটা শোনা যাচ্ছে যে তারা আর্মি মুভমেন্ট চালু করেছে ইরান তরফ থেকে, এই সব ব্যাপারগুলো কিন্তু শোনা যাচ্ছে, যেটা একটু অন্য রকম। কারণ আগে কি হতো, ইসরায়েলের সাথে বিভিন্ন গোষ্ঠীদের দ্বন্দ্ব ছিল। অ্যাজ আ হোল একটা পুরো বড় একটা কান্ট্রি, ইরান একটা কিন্তু বড় দেশ, সেই দেশ কনফ্লিক্টে চলে আসেনি। এখন কিন্তু ডাইরেক্ট ইরানের সাথে যুদ্ধ ব্যাপারটা শোনা যাচ্ছে, যেটা কিন্তু একটু খারাপ দিক। যদি এটা মেটেরিয়ালাইজ হয় তাহলে তো অবশ্যই একটু খারাপ দিক। আর যদি ওরকম টেনশন আগেও অনেকবার হয়েছে, আসলে তেমন হয়তো যুদ্ধ হয়নি, তখন মোটামুটি বাজার আবার ঠিক হয়ে গেছে বা পরিবেশটা শান্ত হয়ে গেছে, তেমন যদি হয় যে একটু কনফ্লিক্ট হব করছে কিন্তু আসলে হলো না, যেটা আমরা সবাই চাই যে আসলে যাতে কিছু বড় কিছু না হয়, সেই জিনিসটা যদি হয় তাহলে ঠিক আছে, মার্কেট হয়তো এক দুদিন রিয়াকশান দিয়ে আবার দাঁড়িয়ে যাবে। আমি বলছি না আজকের রিয়াকশানটা শুধুমাত্র ইরানের কারণেই, টেকনিক্যাল কারণও আছে, সেটা নিয়ে আসবো। কিন্তু ওয়ান অফ দ্য ফ্যাক্টর এটাও হতে পারে, যখন এই খবরগুলো আসছিল ইরানের জিনিসগুলো কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠছে। প্লাস ইউএসএও জানেন ব্যাপারগুলো খুব একটা যে ভালো হচ্ছে তা নয়। ওদের ক্যালিফোর্নিয়া শহরে প্রায় রায়টের মতো অবস্থা হচ্ছে, যেখানে ট্রাম্পের এগেনস্টে অনেক ধর্ণা দেওয়া বলুন বা ওই প্রদর্শন বলুন, ওইগুলো হয়েছে। এবং সেখানে করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে ওই যা হয়, একটু পুলিশের সাথে ঝাড়াফ এইসবও হয়েছে। ওইখানে ডেমোক্রেটরা আবার চালায়, মানে ওদের বিরোধী পার্টিরা ক্যালিফোর্নিয়ার শাসনে আছে, সুতরাং তারা আবার ট্রাম্প বিরোধী তো থাকবেই। আবার ট্রাম্প আবার এদের বিরোধী হয়ে মেরিন পাঠিয়ে দিয়েছে। মেরিন মানে ওদের যে মেন আর্মি বলতে পারেন, সেই আর্মি পাঠিয়ে দিয়েছে। এই ব্যাপারগুলো চলছে, সুতরাং সেখানেও একটা দিক আছে। তো যাই হোক, ওইটার জন্য ডাইরেক্ট হয়তো ভারতে এফেক্ট পড়বে না, কিন্তু সব ব্যাপারগুলো যদি দেখেন, যদি ইউএসের মার্কেটও দেখেন, একটু থমথমে ভাব আছে।
এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। সুতরাং সারা বিশ্বেই যদি দেখেন পরিস্থিতি যে খুব একটা রোজি পিকচার তা নয়। যদি ইন্ডিয়ার ইকোনমি দেখেন, শুধুমাত্র ইকোনমির দিক দিয়ে যদি বিচার করেন, তাহলে ইন্ডিয়া কিন্তু ঠিক আছে। ইন্ডিয়ার ইকোনমিতে খুব যে খারাপ নিউজ আপনারা খুব পাচ্ছেন, আমরা যে সামনে খারাপ নিউজ আছে তা একদমই নয়, ঠিক আছে, মোটামুটি চলছে। আরবিআই এর ভালো মনিটারি পলিসি হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখুন চার্টও তো দেখতে হয়, চার্টে কি এসেছে আমি আপনাদের সামনে এই লাইনটা মনে হয় 1 মাস ধরে বোঝাচ্ছি প্রত্যেকটা ভিডিওতেই। তো আমি বলেও ছিলাম এর নিচে যদি চলে যায়, মানে 25,000 প্লাস মাইনাস কিছু পয়েন্ট অবশ্যই, 25,000-এর নিচে যদি ক্লোজিং দেয়, দেন আবার এই ব্রেকআউটটা ফলস হিসাবে আপাতত ধরা হবে। যে ব্রেকআউটটা এইখানে হয়েছিল, যে 25,000-এর উপরে যে ব্রেকআউটগুলো হয়েছিল, তো সেটাই আজকে হয়েছে এবং সেখানে ক্লোজিং দিয়েছে। এবং 25,000-এ ওপেন ইন্টারেস্টও বেশি ছিল। একবার যখন 25,000 ভাঙতে শুরু করে হু হু করে কিন্তু নিচের দিকে বাজার আসতে শুরু করে এবং 24,900-র নিচে গিয়ে বন্ধ হয়, যেটা কিন্তু বুলসদের পক্ষে খুব একটা ভালো নয়। এবার আমি আসবো ইনভেস্টারদের এবং ট্রেডারদের জন্য দুজনের মানসিকতা কি থাকা উচিত না উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু নিফটি নিয়ে আরেকটু বলি, যে ক্লোজিংটা দিল আবার দেখুন এই রেঞ্জের মধ্যে, এই যে রেঞ্জটা আছে 24,500 থেকে 25,000, এই 500 পয়েন্টের রেঞ্জের মধ্যে আবার ঢুকে গেল। এইবার দেখুন আবার রেঞ্জে ঢুকে কি করে সেটা দেখার আছে। রেঞ্জে ঢোকা মানে কিন্তু যারা রেঞ্জ ট্রেডিং করতে পারেন না তারা কিন্তু এখন ট্রেডিং থেকে মানে একটু দূরে থাকবেন। যারা রেঞ্জ ট্রেডিং করতে পারেন, সেই ক্যাপাবিলিটিস আছে, তারা ঠিক আছে। মানে রেঞ্জ ট্রেডিং মানে উপরের দিকে কন্ট্রা ট্রেড নেওয়া, উপরের দিকে সেল করা, রেঞ্জের নিচের দিকে এলে বাই করা, এই ব্যাপারগুলো যারা পারেন, এটা সবাই পারে না। এবং আমি বলছিও না যে করতেই হওয়া দরকার, মানে না পারলে খুব সে খারাপ, একদমই নয়। হ্যাঁ, সেই সময়টা চুপচাপ বসে থাকবো, আবার যখন রেঞ্জের একদিকে ব্রেক ডাউন বা ব্রেক আউট কিছু একটা তো হবে, তখন আসবো, সেটাও হয়। আর যারা রেঞ্জে কাজ করতে পারেন, হয়তো সে অপশনের কোনো স্ট্র্যাটেজি বানিয়ে রেঞ্জ বাউন্ড মার্কেটে কাজ করতে পারে, বা এর মধ্যে ভালো স্টক সিলেকশন করতে পারে, যেখানে রেঞ্জ বাউন্ড মার্কেটেও তো কিছু কিছু স্টক ভালো করে, সেইগুলোতে করতে পারে। তো সেই ক্যাপাবিলিটি বা স্কিল সেট যদি থাকে তাহলেই রেঞ্জ বাউন্ড মার্কেটে যাবেন, না হলে রেঞ্জ বাউন্ড মার্কেট অ্যাভয়েড করাটাই বেটার, যাদের স্কিলটা রেঞ্জ বাউন্ড মার্কেটের জন্য নেই। এটা ক্লিয়ারলি বললাম, মানে ওই মানে মার্কেটের সাথে যুদ্ধ করে টাকাগুলো লস করব এরকম মানে গোয়ার তুমিটা প্লিজ করবেন না, মার্কেট ইজ সুপ্রিম। আচ্ছা, এইবার বলি নিচের দিকের লেভেলটা আবার জানেন 24,500, 24,500 যদি ভেঙে যায় তাহলে ইন্টেন্সিফাই হবে দিকটা, না হলে তো আবার 500 পয়েন্টের মানে মধ্যে ঢুকে গেছে, মে মাসে যেমন ছিল তথৈবচ আবার আছে। এইবার যদি ইরান ফিরানের ওই যুদ্ধের ওই ব্যাপারগুলো সত্যিকারের মেটেরিয়ালাইজ হয়, সেক্ষেত্রে একটু খারাপ হবে, কারণ সেক্ষেত্রে প্রথমে আপনি অয়েলের দিকে একটু নজর রাখতে হবে। অয়েল প্রাইস একটু শুট আপ করবে, অয়েল প্রাইস শুট আপ করলে সেটা ইন্ডিয়ার উপর একটু চাপের ব্যাপারগুলো হবে, এক্সেট্রা এক্সেট্রা, ওই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। যদিও ইট ইজ টু আর্লি টু সে, আশা করব কোনো বড় বিগ কনফ্লিক্ট হবে না, কিন্তু তাও যা খবর আসছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, নিজের কোনো বলছি না, খবরে যা দেখিয়েছে। আচ্ছা, এইবার আমি যদি বলি, আমি দেখুন পিওরলি এখন আমি অ্যাজ আ ট্রেডার আর অ্যাজ আ ইনভেস্টার কি করা উচিত ওপেনলি বলছি। প্লিজ তার জন্য ভিডিওটাকে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি দেখেন গত ভিডিওতে আমি বলেছিলাম যারা ইনভেস্টার তাদের বেশিরভাগ পোর্টফোলিও বেশিরভাগ গ্রিন হয়ে গেছে, যদি গ্রিন থাকে গ্রিন লিখবেন, রেড হলে রেড লিখবেন। বিগত ভিডিওর নিচে যদি আপনি কমেন্ট সেকশনে দেখেন অনেকে রিপ্লাই করেছেন, আমি বেশিরভাগ লোকের দেখেছি, কয়েকজনের রেড অবশ্যই আছে কিন্তু অনেকের কিন্তু গ্রিনও আছে, ঠিক আছে, অনেকের গ্রিন, কয়েকজনের তো পার্সেন্টেজ টার্মসেও লিখেছেন ভালো, গ্রিন গ্রিন দেখছেন, অনেক বেশিরভাগ গ্রিন আছে। চিন্তা করবেন না, যারা যারা কিছু নিয়ে প্রশ্ন করেছেন আমি আবার কোশ্চেন অ্যান্সার সেশন করবো উইকেন্ডে, তখন আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে নেব। অনেক গ্রিন, অনেক প্রশ্ন এসেছে। আমি যদি হ্যাঁ, কারণ গ্রিনের বেশিরভাগ আমি লাইক করেছি তাই জন্য হয়তো আসেনি, কয়েকজন গত দিনে, হ্যাঁ এই যে গ্রিন 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 বেশিরভাগ অনেকে গ্রিন করেছেন, কয়েকজনের রেডও আছে। তো এটা থেকে একটা কথা ক্লিয়ার যে দেখুন মার্কেট যাই থাকুক না কেন, ইনভেস্টারদের অন্যরকম ব্যাপার হওয়া উচিত। ইনভেস্টাররা যে স্টকগুলো এতদিন কেনার জন্য হাহুতাশ করছিলেন যে এত বেড়ে গেছে, এখন অ্যাটলিস্ট একটা ওই ফর্দ তৈরি, যে বলি যে ফর্দ একটা তৈরি রাখুন, মানে টু ডু লিস্ট বা বাকেট লিস্ট বা ফর্দ, যেখানে আপনার পছন্দের ভালো ভালো স্টকের নাম আপনি লিখে রাখবেন, যে দামগুলো নিচে এলে অল্প অল্প করে নেব।
এই নয় যে দাম আজকে একদিন পড়লো বলে আজকেই পুরো টাকাটা দিয়ে নিয়ে নিতে হবে, না, ইনভেস্টিং এইভাবে হয় না মশাই। ইনভেস্টিং করতে গেলে ধৈর্য লাগে, ইনভেস্টর হতে গেলে ধৈর্য লাগে। টাকাটা রেডি রাখুন, লিস্ট রেডি রাখুন, মার্কেটকে দেখুন আস্তে আস্তে, যেমন যেমন পড়বে একটা দুটো করে শেয়ার কিনে কিনে জমান। আজকেই যে ধরুন একটা একটা কোম্পানির আপনি 50টা শেয়ার কেনার প্ল্যান আছে, ইনভেস্টমেন্ট করবেন 50টা শেয়ার, আজকে পড়েছে, আজকেই যে 50টা শেয়ার কিনতে হবে মাথার দিব্যি তো কেউ দেয়নি। আজকে হয়তো 10টা কিনলেন, কথার কথা বলছি, আজকে 10টা কিনলেন, পরের আরও 2-3 দিন দেখলেন, যদি আরেকটু নিচে কারেক্ট হয় আরও 10টা কিনলেন, 5টা কিনলেন, ব্যাস এইভাবেই করলেন। ওয়েট করে করে, একদম এই নয়। আবার রেঞ্জের মধ্যে এসেছে কয়েকটা স্টকও, বা আজকে মিড ক্যাপ স্মল ক্যাপও প্রায়, যদি আপনি দেখেন মিড ক্যাপ স্মল ক্যাপ দারুণভাবে রিয়্যাক্ট করেছে, দারুণভাবে মানে নিচের দিকে রিয়্যাক্ট করেছে, 1.5%-এর মতো মিড ক্যাপ, স্মল ক্যাপও প্রায় 1.5%-এর মতো নিচের দিকে এসেছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা দেখবেন। গতকাল আমি 3টে সেক্টর নিয়ে বলেছিলাম, কি কি সেক্টরগুলো আবার বলে দিই, ব্যাংকিং সেক্টর, আইটি আর ডিফেন্স, এই 3টে সেক্টর। দেখুন আজকে তো পুরো মার্কেটই খারাপ, তার মধ্যে কি করবেন, অন্যান্য সেক্টর 1%-এর মতো পড়েছে, আইটি যদি 0.8% পড়ে, এটাকে কি আজকে খারাপ বলা যায়? যেখানে ব্যাংকিং সেক্টরও পড়েছে, কিন্তু ব্যাংকিং সেক্টর দেখুন 0.6%, কম্পারেটিভলি একটু আউট পারফর্ম, ঠিক আছে। আইটি সেক্টরও আছে, ডিফেন্স সেক্টরটা আজকে অনেকটা পড়েছে, যেহেতু ডিফেন্স সেক্টর কয়েকদিনে বেড়েও ছিল বেশি। আমি বলেছি যে এইগুলোতে একটু নজর রাখবেন, যেমন যেমন একটু সাপোর্টে যদি আসে তখন যারা করতে চান, ওভারঅল মার্কেট সেন্টিমেন্টটা ভালো হলে এবং ঘোরার যদি প্রবণতা দেখায়, আবার আমি বলেছি ঘোরার যদি প্রবণতা দেখায়, যখন সাপোর্ট থেকে ঘুরবে তখন একটু যারা ট্রেডিং করেন তারা একটু দেখবেন। আর যারা ইনভেস্টমেন্ট তারা তো আর ডেইলি চার্ট দেখবেন না, দেখলেও চলে, মাঝে মাঝে একটু দেখে নিলেই হবে, উইকলি একবার চার্ট দেখলেও তাদের কাজটা চলে যায় যারা ইনভেস্টার, তাই না? তো তারা যেমন যেমন একটু নিচে নিচে আসবে, একটা দুটো তিনটে পাঁচটা করে স্টক, যে যে স্টকগুলো আপনার ভাল লাগে সেই কোয়ান্টিটিতে অল্প অল্প করে জমা 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 করবেন। যদি নিচে আসে 24,500 যদি ভেঙে যায়, তাহলে হয়তো বাজার আরও নিচের দিকে একটু সুযোগ দেবে। যদি 24,500টা ভাঙে, তখন তার জন্য টাকাটা রেডি রাখুন, কোনো তো অসুবিধা নেই। এরকমভাবে করতে হবে, না হলে মান্থলি এসআইপি তো চলছে। যারা ভাববেন যে না আমার কাছে সঞ্জয় এক্সট্রা টাকা নেই এই পতনকে কাজে লাগিয়ে যে ইনভেস্ট করব, নো ওয়ে, কোনো মানে অতটা চিন্তা করার দরকার নেই। আপনার তো 10 বছরের গোল, রাইট, 15 বছরের গোল, তো তার জন্য এসআইপি তো চলছে আশা করি। তো এসআইপিতেও তো ইউনিটগুলো নিচের দামে অ্যাভারেজ হবে, তো চিন্তা করবেন না। তারাই ফেসেছে যারা এসআইপিগুলো বন্ধ করে রেখেছিল, যারা ওই পুরো পোর্টফোলিও জিরো করে বসেছিল, তারা 21,000-এ, তারা যখন মার্কেট 22,000-এ ছিল তখন ভেবেছিল 20,000-এ আসবে, এদিকে পোর্টফোলিও জিরো করে এসআইপি স্টপ করে বসে আছে। তারা 22,000-এ ভেবেছিল 20,000-এ আসবে, আর আসেনি, 25,000-এ তখন হা হুতাশ করছে। তারাই শুধুমাত্র ফেসেছে যারা একদম পিওর টাইমিং করতে গেছে। আর যারা ইনভেস্টেড ছিল, বরং যেমন যেমন নিচে এসেছে একটু সামর্থ্য থাকলে অ্যাড করেছে, না সামর্থ্য থাকলে বাবা এসআইপি চলেছে তাতেই চলবে, তারা আজকে সবাই হাসছে দেখুন, তারা আজকে সবাই হাসছে। আর একটু, হ্যাঁ অবশ্যই একটু স্টক সিলেকশন, একটু মিউচুয়াল ফান্ড সিলেকশনের উপর একটু নজর দিতে হবে। আমার মনে হয় আপনারা সেটা করেন বেশিরভাগ লোকই। হ্যাঁ, একটা দুটো হয়তো স্টক খারাপ পারফর্ম করে, সেগুলোকে ঝেড়ে ফেলতে হবে, যেগুলো বাজে স্টক, যেগুলোকে আপনি না বুঝে হয়তো কারোর কথাই নিয়ে ফেলেছেন। যেগুলো বুঝে নিয়েছেন, ফান্ডামেন্টালি স্ট্রং, যেগুলো মার্কেট কারেকশানে শুধুমাত্র নিচে এসেছে, সেগুলোর সাথে তো থাকাই যায়। আবার যখন, কারণ নোশনাল লস এগুলো, লং টার্মে যদি ফান্ডামেন্টাল ভালো থাকে, কোম্পানি ভালো থাকে, ঠিক দামটা ফেরত পাওয়া যায়, রাইট? তো মার্কেট আবার এর মধ্যে ঢুকে গেছে, এটা একটু লক্ষ্য করবেন যে আবার রেঞ্জে নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ, দেখুন এখান থেকে একটা দারুণ র্যালি দিয়েছিল, এখান থেকে যদি দেখেন অনেকটা নিচ থেকে র্যালি দিয়েছিল রিসেন্ট, যে নিচে গেছিল সেখান থেকে, তারপর একটু কারেকশন, যদি আমি এর নিচ থেকে দেখি উপরের দিকে, এটা আপনার, আমি নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স বলছি, মিড ক্যাপ ইন্ডেক্স 6%-6%-এর মতো, 6-6.5% উপরে গেছিল। তো 6-6.5% উপরে গিয়ে যদি উপর থেকে 2%-এর মতো কারেক্ট করে, 2 বা 3, হ্যাঁ 2% কারেক্ট করে, ঠিক আছে, কারেক্ট করেছে। এবার কারেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা একটু দেখার, কোথায় গিয়ে দাঁড়ায়, হ্যাঁ এখনো পড়ছে। আজকের যে ক্যান্ডেলগুলো হয়েছে প্রত্যেকটাই ফলিং ক্যান্ডেল টাইপের, একটু ওয়েট করুন, দেখুন ওরা কোথায় দাঁড়ায়। স্পেশালি যারা সুইং ট্রেড করেন, ইনভেস্টমেন্টে অতটা ম্যাটার করে না, ঠিক আছে, আপনার তো একটু লং টার্ম ভিউ, কিন্তু যারা ট্রেডিং করেন তাদের তো স্টপ লস রেখে কাজ করতে হবে। স্টপ লস ছাড়া এই মার্কেটে একদমই আসবেন না। যদি স্টপ লস হয় তাহলে কোথায় আপনি নেবেন সেটা, যখন পড়াটা একটু দাঁড়াবে মার্কেট, তখন যখন ঘোরার প্রবণতা দেখাবে তখন একটা স্টপ লস রেখে এন্ট্রি করবেন,
ঠিক আছে, এইভাবে যারা সুইং ট্রেড করেন তারা এইভাবে মানসিকতা রাখবেন, একটু ওয়েট করুন, মাঝে মাঝে ধৈর্যও রাখতে হয় মার্কেটে। ওকে, যাই হোক, এই ছিল আমার বক্তব্য। ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আপনারা পারলে, আর প্লিজ চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমার ফ্রি টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটাও পারলে জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।